আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমেরিকার সঙ্গে বাংলাদেশের যে গোলামি চুক্তি, এই চুক্তি এতটা জঘন্য, এই চুক্তি এতটা পাপিষ্ঠতার ফল। মানে একটা মানুষ যখন খুব এক্সট্রিম লেভেলে পাপ করেন এবং যখন সেই পাপের পরিণতিতে প্রকৃতি থেকে বা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে জমিনে সমস্ত মানুষের অভিশাপের উপলক্ষ বানানো হয়, ঠিক সেই সময় একটা মানুষ যে পাপগুলো করে, ঠিক ঐরকম একটা পাপ হয়েছে এই আমেরিকার সঙ্গে বাংলাদেশের এই চুক্তিটি। এই চুক্তি যারা করেছেন, এই চুক্তি যারা প্রমোট করেছেন, এই চুক্তির সঙ্গে যারা সম্পৃক্ত, তারা এই বাংলাদেশ যতদিন থাকবে ততদিন পর্যন্ত সাধারণ মানুষ, আমজনতার ঘৃণা, অভিশাপ, এমনকি সামাজিকভাবে সুযোগ পেলে বা কোনো মানুষ যদি তাদেরকে বাগে পায়, তাহলে তাদেরকে অপমান এবং অপদস্থ না করে ছাড়বে না। বিশ্বের একমাত্র পরাশক্তিটির হাতে যেভাবে আমাদের রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের উইল ফোর্স, মানুষের চিন্তা চেতনা এবং এই রাষ্ট্রের যে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা, যেটা আমেরিকার হাতে তুলে দেওয়া হয়েছে, এরকম চুক্তি আমি কখনো দেখিনি। পররাষ্ট্রমন্ত্রী অবশ্য বলার চেষ্টা করছেন যে দেখুন, এরকম চুক্তি তো ইন্দোনেশিয়া করেছে, অমুক অমুক করেছে। আরে বাবা, দুনিয়ার সবাই করুক, তুমি করেছো কেন? অনেক সুন্দরভাবে কথা বলা যায়, দুনিয়ার সব মানুষ ভুল করেছে, তুমি করেছো কেন? তোমাকে তো এই কাজ করার জন্য নিয়োগ দেওয়া হয়নি। এরকম একটা বিষয় সাধারণভাবে এড়ানো যেত, যে না, আমরা এখন অন্তর্বর্তীকালীন সরকার, আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি না, এই বিষয়গুলো আমরা গণভোটে যাব, এরকম একটা বিষয় চুক্তি হতে পারে কি পারে না, এই বিষয়গুলো আমরা পাবলিককে জানাবো, জনগণকে জানাবো, এই কাজটি তো করা যেত। এরপর জনগণ যদি বলতে হ্যাঁ, গার্মেন্টস মালিকরা যদি হ্যাঁ, তাহলে আজ সবাই আমরা গার্মেন্টস মালিকদেরকে দায়ী করতাম। কিন্তু কেউ বলল না। রাতের আধারে চুপি চুপি করে আপনি এমন একটা চুক্তি করলেন, সেই চুক্তির বিনিময়ে এখন আমাদের দরকার নেই বিমান কিনতে হবে, আমাদের সাধ্য নেই কিন্তু আমেরিকার অস্ত্র কিনতে হবে, আমরা আমাদের যে অস্ত্র, গোলাবারুদ এবং যা কিছু সব হলো ভারতের এবং চায়নার। ফলে এখন যদি আমেরিকান অস্ত্র দিয়ে আমাদেরকে সেই সেনাবাহিনীকে কার্যকর রাখতে হয়, তাহলে যে আগের যে অস্ত্রগুলো আছে সেই অস্ত্রে কী হবে? নতুন অস্ত্র ব্যবহার করার জন্য আবার আমাদেরকে কত বছর অপেক্ষা করতে হবে? এরকম নানা রকম। আর এত টাকাই আমরা পাবো কোথায়? চায়না থেকে ধরুন একটা গুলি যদি আমি ৳১ দিয়ে আনি, আমেরিকা থেকে সেই গুলিটি আনতে হবে আমার ৳৩ দিয়ে, ৩ গুণ মূল্য বেশি। এই যে এইবার আমরা গিয়ে দেখলাম যে আমরা যে স্বাধীনভাবে তেল কিনবো বিশ্বের বিভিন্ন দেশ থেকে, ওপেন মার্কেট থেকে, সেই তেল কেনার স্বাধীনতাটুকু আমেরিকা হরণ করে নিয়েছে। এখন তাদের অনুমতি নিয়ে তেল কিনতে হবে। তো এরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে। এই যে চুক্তি, এই চুক্তির পেছনে অনেক রাজনীতির ইতিহাস আছে। এই চুক্তির পেছনে অনেক গোলামির জিঞ্জির, গোলামির যে শিকল, সেটি রয়েছে। কিছু মানুষকে ক্ষমতা থেকে তাড়ানোর জন্য আমরা এই চুক্তিকে গলার মালা হিসাবে গ্রহণ করেছি। আর কিছু মানুষ ক্ষমতায় থাকার জন্য এই চুক্তিটা করেছে। আর কিছু মানুষ ক্ষমতায় আসার জন্য এবং ক্ষমতা আসার পর ক্ষমতায় টিকে থাকার জন্য এই চুক্তিকে জমের মতো ভয় পাচ্ছে। কিন্তু বাস্তবতা হলো যে এরকম কোনো চুক্তি করে, অধীনতামূলক মিত্রতা করে, অধীনতামূলক বন্ধুত্ব করে কোনো দেশ যে পৃথিবীর মানচিত্রে টিকে থাকেনি, আর কোনো ব্যক্তি যে ক্ষমতায় টিকতে পারেনি, দুর্ভাগ্য যে আমাদের ক্ষমতাসীনরা সেই স্মৃতিগুলো তারা স্মরণে আনেন না। এই চুক্তি করার ফলে যদি ক্ষমতায় থাকা যেত, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকতেন। যদি ভারত কাউকে ক্ষমতা রাখতে পারত, তাহলে শেখ হাসিনাকে কিয়ামত পর্যন্ত এই বাংলাদেশে কেউ ক্ষমতাচ্যুত করতে পারত না। কাজেই ক্ষমতায় থাকতে হলে, ক্ষমতা আসতে হলে খালি যে কূটনীতি বা খালি যে দম্ভ, খালি যে জনগণের সমর্থন বা অন্য কোনো কিছু দরকার, নো, অনেকগুলো জিনিস একত্রে দরকার। তো সেই জিনিসগুলো আমরা স্বীকার না করে আমরা একটা চুক্তি করে ফেলেছি আমেরিকার সঙ্গে। আমাদের দেশের বাঙালি নামধারী, বিদেশি পাসপোর্টধারী, আমেরিকার বেনিয়া, কাউকে আপনি এ যুগের ক্লাইভ বলতে পারেন, কাউকে এ যুগের
মীর জাফর বলতে পারেন, রায় দুর্লভ, ইয়ার লতিফ, জগৎ শেঠ বলতে পারেন, মীর জাফর বলতে পারেন, মিরন বলতে পারেন, আরও অনেক কিছু বলতে পারেন। কিন্তু ব্যাপার হলো পলাশির যুদ্ধের মাধ্যমে তারা যে ক্ষয়ক্ষতি করেছিল বাংলাদেশের ট্রেজারের, তার সাথে বর্তমানে এই আমেরিকার সাথে যে চুক্তি হলো, এটা কোনো অংশে কম নয়, বরং পুরো আমাদের যে গণতন্ত্র, দেশের সার্বিক মানদণ্ড, দেশের মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষা এবং বেঁচে থাকার যে লড়াই সংগ্রাম, সব কিছু আমরা এখন আমেরিকার হাতে ছেড়ে দিয়েছি। সবাই একেবারে ঘোর আমেরিকার কিছু দালাল ছিল বিভিন্ন সময়টিতে, সেই আমেরিকার দালালরাও বলছে যে এই চুক্তিটা ভালো হয়নি, এটি বাতিল করা দরকার। অন্য সাধারণ মানুষ যারা আছে তারা তো এই এত ডিটেলস বোঝেন না, আমজনতা তারা বোঝেন চালের দাম কত হলো, ডালের দাম কত হলো। মানে যখন একেবারে সর্বনাশের আগুন দাউ দাউ করে জ্বলে কারো বাড়িঘর পুড়িয়ে ছারখার করে ফেলে, এবং সেই মানুষটি যখন গৃহহারা হয়ে একেবারে ক্ষুধার্ত শরীরে এক বছরে রাস্তায় এসে আশ্রয় নেয়, তখন সে বুঝে যে সে সর্বহারা হয়েছে। এর আগ পর্যন্ত সাধারণ মানুষ কখনো চিৎকার করে না। তো এইরকম একটা চুক্তির ফলে যখন গৃহযুদ্ধ শুরু হবে, যখন দুর্ভিক্ষ দেখা দিবে, যখন সীমান্তে গোলাগুলি তৈরি হবে, যখন আমাদের এই দেশে অশান্তির পর অশান্তি আসতে থাকবে এবং মানুষের জীবন যৌবন সব তছনছ করে দিয়ে একটা ৭৪-এর দুর্ভিক্ষের চেয়েও ভয়ঙ্কর একটা দুর্ভিক্ষ, বা ১৭০০ সেই যে বাংলা ১১৭৬ এবং ১৭৭০ সালের যে মন্বন্তর হয়েছিল সেই মহাদুর্ভিক্ষ, সেই মহা দুর্ভিক্ষের মতো যখন আর একটা দুর্ভিক্ষ চলে আসবে, তখন সাধারণ মানুষ যার যা কিছু আছে, যার হাতে লাঠি আছে, যার হাতে বেত আছে, কাঁচি আছে, খুন্তা আছে, কোদাল আছে, কুড়াল আছে, এইগুলো নিয়ে রাস্তায় বের হয়ে যাবে। কে করেছে এই চুক্তি, ধরো তাকে। তার আগ পর্যন্ত এটা আপনার আমার মতো যারা মধ্যবিত্ত শ্রেণী, যারা রাজনীতির চিন্তা ভাবনা করে, আমরা তো আসলে মারামারি করতে পারবো না, সাধারণ মানুষের মতো মব তৈরি করতে পারবো না। আমরা এই যে অন্তর্যন্ত্রণায় ভুগছি, মর্মবেদনায় ভুগছি, এই কথাগুলো পরস্পরের সঙ্গে আলোচনা করে মনের ঝাল মেটাতে পারি। এই চুক্তি হওয়ার পর দিন থেকে আসলে আমি যে কত কথা বলেছি এবং এখনও পর্যন্ত বলে যাচ্ছি, এবং আমি বলবো, এটুকুই আমার দায়িত্ব। আমি এর বাইরে গিয়ে আর কোনো কিছু করতে পারবো না। তো চুক্তি হয়েছে, যারা করেছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আর এখন চুক্তি যাদের উপর আছে, আমি তাদের উদ্দেশ্যে বলছি, অর্থাৎ সরকারকে বলছি, এই মুহূর্তে সরকার চাইলে এই চুক্তিটি বাতিল করে দিতে পারে। ইংরেজিতে একটা বিখ্যাত কথা আছে যে লোহা যখন গরম হয় তখন সেটাকে বাঁকা করো। এখন আমেরিকা এমন একটা অবস্থা আছে, সে